কেমন আছি? খুব ভালো আছি। সকালবেলা গাছতলায় চলে এসেছি। কাঁঠাল পাচ্ছে বাবা। বাবা বললো দেখি যে একটা কাঁঠাল পেরেছে, আরেকটা কাঁঠাল পাড়তে হবে না, গাছের কাঁঠাল রয়ে সয়ে খেতে হয়, বুঝলে? তাহলে গাছটা একদম শুকিয়ে যাবে, একদম করবড় হয়ে যাবে। এই এঁচড়টা রান্না করবে, বিশাল বড়, 1 কেজি তো হবেই, আরো বেশি হবে। এই দেখো গাছের কাঁঠালগুলো, তো সুন্দর লাগে। তাই প্রতিবার হয় নিচের, ওই যে উপরে, ওই যে উপরে কতগুলো পেরেছে পিঁপড়ারা, বাসা ভাঙছে বাবা। ওই উপরে হচ্ছে কাঁঠাল। দেখো পিঁপড়া ডিমগুলো নিয়ে নিয়েছি বলে পিঁপড়াগুলো এইদিক ওইদিক পাগলের মতন পালাচ্ছে। এই ডিম দিয়ে জন্য মাছ ধরা যায়, ছিপ থাকে, ছিপের যেই রডটা বেরিয়ে থাকে না, ওইখানটায় মাছ ধরতে হয়, রশ্মির মধ্যে এটা পুঁততে হয়। আর এখন পিঁপড়া চরম কামড়াবে, রেগে গেছে, ডিম চুরি করেছে, রেগে গেছে, একদম পাগল হয়ে গেছে, দেখেছো? এগুলো পাগল হয়ে গেছে, এদিক ওইদিক ছুটছে আর আলোচনা করছে, এবার কুড়াচ্ছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ভালো আছি বলবো কি করে, এত গরম ভালো মোটেই নেই, মানে চলে যাচ্ছি। গরমে কি কেউ ভালো থাকতে পারে? কিন্তু কাজকর্ম করতে হবে, সবই করতে হবে। আর এই দেখো এঁচড়, যে এঁচড়টা রিজুর বাবা এক্ষুনি পেরে দিল, একদম গাছ থেকে টাটকা টাটকা এঁচড় কেটে রেখেছি। এবার এটাকে সেদ্ধ বসাবো। এখন 10টা 15 বাজে, জানো তো, দেরি হয়ে গেল। এই এঁচড় মানে ওর বাবাকে একটু দেরি করে বলেছি, তারপর সে পারলো, লগি দিয়ে দেবে তো, গাছে উঠতে বারণ করেছি, সেই জন্য অত বড় লগি দিয়ে সে ওই এঁচড়টা পারলো। আর রিজুর অবশ্যই দেখিয়েছে তোমাদের পিঁপড়ের ডিম, এই গাছে এত পিঁপড়ের ডিম হয়েছে না, মানে ওর বাবা পারতে গিয়ে ডিমের মানে বাসাগুলো ভেঙে গিয়ে ওর বাবার গায়ে টায়ে ঝপঝপ করে পড়েছে, মানে চুলকে যাচ্ছে সমানে। আমাদের যেমন আম গাছে এরকম পিঁপড়ের বাসা করে, তারপর কাঁঠাল গাছে পিঁপড়ের বাসা করে, চতুর্দিকে বিভিন্ন গাছপালা আছে, আর পিঁপড়েগুলো ওইখানে বাসা করে। এই সময় সমস্ত পাখি পশু মানে প্রাণী জগতের সমস্ত কিছুই মনে হয় বাসা করার সিজন এই সময়টা। কারণ আমার বাড়িতে অনেক জায়গায় দেখছি গাছে পাখিগুলো খড়কুটোগুলো নিয়ে এসে বাসা বাঁধছে, বুলবুলি পাখি বাসা করছে, আবার পিঁপড়েও বাসা করেছে, আবার ঘরের মধ্যেও পিঁপড়ের বাসা হচ্ছে, জানো, শুশুরি পিঁপড়ে ছোট ছোট কালো কালো, সেগুলোর মুখে ভর্তি ডিম। মানে টবের মধ্যে ঠান্ডা জায়গা, ওরা একটু ঠান্ডা জায়গা খোঁজে, ঠান্ডা পরিবেশ, ঠান্ডা জায়গা খোঁজে। ওই টবের মধ্যে জল দিতে গেছি, দেখি পিঁপড়ে ঘুরঘুর করে বেরোচ্ছে। আর ওই পিঁপড়ের ডিমগুলো কি হয় জানো তো, মাছ ধরে। আমাদের সামনে যে পুকুরটা আছে, তাই আমি দেখছিলাম ছেলে দুটো ওই ডিম নিয়ে এসছে, ডিম দিয়ে মাছ ধরে। ওই ডিম যেন অনেক দামে বিক্রি হয়। আর একটা কথা বলি তোমাদের, পুরুলিয়া বাঁকুড়ার ওদিকে যদি কেউ থাকো আমার বন্ধুরা, তা তারা অবশ্যই নিশ্চয়ই জানবে, তা ওখানে প্রচুর মানে মানুষের অভাব। কি আর বলবো বলো, মানুষ খেতে পাচ্ছে না, সেই জন্য ওই পিঁপড়ের ডিম ওরা রান্না করে সংগ্রহ করে, বন জঙ্গল থেকে সংগ্রহ করে ওই পিঁপড়ের ডিমগুলো খায়। কারণ আমার শ্বশুরমশাই যখন জঙ্গলে মানে ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন, উনি জঙ্গল আদি মানে মানুষের সঙ্গে থেকেছেন, বসবাস করেছেন, একসঙ্গে ওঠা বসা করেছেন, তাই ওনার অভিজ্ঞতা থেকে সঞ্চয় করে কিছু কথা আমি তোমাদেরকে বলছি। যে উনি বলেছিলেন, জানো তো, পুরুলিয়া বাঁকুড়ার ওদিকে মানুষের এত কষ্ট, মানে কি বলবো, যে পরনে একটা কাপড়ই হয়তো তাদের আছে, একটা কাপড় সকালে আর একটা কাপড় পরে, খাদ্যের অভাব তো আছেই তার সাথে। তারা ওই বনে জঙ্গলে ঘুরে ঘুরে ওই পিঁপড়ের ডিম সংগ্রহ করে, পিঁপড়ের ডিম সংগ্রহ করে মুড়ির মতো ওইগুলোকে আবার বড়া করে। ওগুলো নাকি খেতে একটু টকটক মিষ্টি মিষ্টি, মানে এরকম নাকি টকটক খেতে লাগে। ওইগুলো নুন দিয়ে হলুদ দিয়ে একটু চটকে কোনো রকম তেল দিয়ে বা কী করে ভাজা পোড়া করে খায় ওরা। এত কষ্টে মানুষের থাকে, এত খাবারের খাদ্যের অভাব ওইসব জায়গায়। তা ওইসব আর আমাদের এখানে কি করে, ওই ডিমগুলো দিয়ে মানে মাছ ধরা হয়, এগুলো বিক্রিও হয় এই ডিম। তাহলে চল আমি ঝটপট করে মশলা করে রেখেছি, আর রিজুর ফেভারিট কলাই ডাল হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে, আর পটল ভেজেছি, আর এগুলো সেদ্ধ করে দিই। আর এই দেখো চিংড়ি মাছ এনেছে, এই চিংড়ি মাছ দিয়ে হবে আজকে এঁচড় চিংড়ি। এই গরমের মধ্যে আরো গরম গরম খাবার এঁচড় চিংড়ি। কিন্তু আজকে আমি এটার মধ্যে গরম মশলা দেবই, রিজুর বাবা যতই বকাবকি করুক, কারণ এটা আমি মাখা মাখা করে করবো, ওই জন্য অল্প করেই গরম মশলা দেবো। তো চলো, দেখেছো তো এইগুলো দেখো কেমন দেখতে। ট্রাইবাল বা আদিবাসীরা, পুরুলিয়া যেই আদিবাসী বা ট্রাইবাল উপজাতিরা আছে, আদিবাসীরা আছে, তারা এগুলো খায়। মানে খায়, আর অর্থাৎ কি, মানে খাদ্যের অভাব, এত অভাব তাদের, মানে মানুষ কি না খায়। এগুলো টিভিতেও কিন্তু দেখানো হয়েছে, জানো তো, এই পিঁপড়ের ডিম মানুষ খাচ্ছে।
আমি তো প্রথমে শুনে আমার শ্বশুরমশাইয়ের কাছে প্রথমে শুনে যে পিঁপড়ের ডিম খায়। উনি তো ওই ফরেস্ট ডিপার্টমেন্টে যেহেতু কাজ করতেন, ওদের সঙ্গে থেকেছেন, অনেক জায়গায় ঘুরেছেন, তাই ওনার অভিজ্ঞতা অনেক, তাই উনি কিছু কিছু অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করেছেন। তাই সেই সূত্র ধরেই বলছি যে আমি শুনে অবাক হয়ে গেছিলাম যে মানুষ এইসব খায়। মানে সত্যি মানে জায়গায় না গেলে কত কিছু জানা আছে, কত কিছু শেখার আছে না। পৃথিবীতে একটা মানুষ জন্মে, মনে হয় এই জন্মে এক জন্মে কোনো কিছু জানা বা শেখা যায় না, সম্ভব না কারোর পক্ষেই, তাই না? কত কিছু সারা জীবন যত দিন বাঁচবো মানে প্রতি মুহূর্তে শিখে যাব, জেনে যাব। তাহলে দেখো এই যেগুলো পিঁপড়ের ডিম, এগুলো হচ্ছে মাছের আদর্শ খাবার। মাছের ছিপের মধ্যে দিলে পরে মাছ আকর্ষণ করে মানে খাবার জন্য ছুটে আসে, তখনই আমরা ফাঁদে আটকে ফেলি মাছকে, জানো তো? এগুলো দেখেছি আমাদের এই পুকুরেও ধরতে আসে ছেলেগুলো। প্রচুর দামি জিনিস কিন্তু। আর আমি ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, ডালটা হচ্ছে আর একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। খুব গরম লাগছে, মাঝে মাঝে এসে পাখার তলায় আসছি, আবার রান্নাঘরে ছুটে ছুটে যাচ্ছি। তবু রান্নাটা তাড়াতাড়ি করে নিই, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে ছুটি পাবো গরমে ততই মঙ্গল, তাই? আর এগুলো কিন্তু লাল পিঁপড়ে, ছোট ছোট যে লাল জলা পিঁপড়ে বলি না, একদম ছোট ছোট লাল পিঁপড়ে, সেই পিঁপড়ের ডিম প্রচুর হয়েছে বাবা, আমাদের গাছে ভর্তি হয়ে যায় এই সময়। আম পাড়তে গেলে আম গাছ থেকে ওরকম ঝুরঝুর করে পিঁপড়ে। এবার কাঁঠাল হয়েছে, আম তো হয়নি, এবার কাঁঠাল গাছে দেখছি প্রচুর পিঁপড়ে। এরকম প্রতি বছর হয় এই পিঁপড়েগুলো। আবার অনেক লোক নিয়েও যায়, জানো তো? এই পিঁপড়ের ডিমের সন্ধান যদি পায় না, এখানে আছে, নিয়েও যাবে, যারা মাছ ধরে জেলেরা এসে নিয়ে যায়। প্রেশার কুকারে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সকল বন্ধুদের বলছি তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই আমাদের পাশে বন্ধু হয়ে থেকো। এই দেখো এঁচড়গুলো দেখেছো, পারফেক্ট সিদ্ধ হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করতে দিয়েছি, একটু ঠান্ডা হোক, তারপরে ততক্ষণ আমি মশলা কষাবো, বসে থাকবো না। আর এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, একটা দিও। আর হ্যাঁ দেবো, দাঁড়াও। আর এই দেখো রান্না করতে করতে ওর বাবা তো সেদিন মুদিখানা মালগুলো এনে দিয়েছিল, কিন্তু প্যাকেট থেকে হলুদটা আমি আমরা ভাজার সময় পাইনি, তাই জন্য এখন এই কোটোটাই ঢেলে রাখছি। আর এখান থেকে নিয়ে আর একটা জায়গায় অল্প একটু রেখে দেবো, মানে হাতের কাছে, মানে সেইটা যাতে রান্নার সময় ব্যবহার করতে পারি। এই দেখো ভালো হয়ে গেল, কমপ্লিট। এইবারে এখানে ঢেলে রাখবো, এখান থেকে নিয়ে এইখানে ঢেলে রাখবো। তাহলে এটা কি হবে, রান্নার সময় আমার হাতের কাছেই থাকবে। এই বড় কোটোটা ইউজ করতে হবে না, এটা যখন শুয়ে যাবে তখন আবার বড় কোটোর থেকে নেব। এবার আমি এঁচুড় রান্নাটা বসিয়ে দেবো। ওদেরই তো খাবার জিনিস, ওদেরই তো বাচ্চা। পিঁপড়ের ডিম পিঁপড়েরাই খাচ্ছে। ও চিংড়ি মাছ রান্না করতে গেলেই লাগে তোমার, তুমি চাইলে তোমার ভাইও চাইবেন, ঠিক আছে নাও। দেখেছো তো রিজু চিংড়ি মাছ ভাজা চাইলেন, মানে ভাজা দেখলে চিংড়ি মাছ চাই। বড় ছেলেও এসে গেছে, ক্যামেরা করছে, ও বলছে দাও। তাহলে এক ছেলেকে দেবো এক ছেলেকে দেবো, হয় না কি? তাই। আর মানে কি বলতো, সেই তোমরা দেখেছো সত্যজিৎ রায় সেই বিখ্যাত সিনেমা অপু, সেই মা রান্না করতো আর অপু ছুটতে আমার কাছে এসে বলতো মা একটু চিংড়ি মাছ দাও না হবে। ওই আমার দুই ছেলেও সেই একই ক্যারেক্টার হয়েছে, একটু ভাতে, বিশেষ করে আমার ছোট ছেলে, মা একটু চিংড়ি মাছ দাও। আর বড় ছেলে কিন্তু ক্যামেরা করতে করতে আমার ভাইয়ের দিকে হাত বাড়াচ্ছে যে আর একটা শেয়ার করতে বলছে। তাহলে সেই অপু সেই বিখ্যাত সিনেমা যে চিংড়ি মাছ দাও, দেখছো এখানে চিংড়ি মাছ চলে গেল। কিন্তু আস্তে আস্তে দেখো না, তোমাদের ক্যামেরাতে একবার দেখালাম, বারবার দেখানো হবে না, এই করে করে কতবার চলে আসে দেখি। কিন্তু আমি বারবার দেবো না, একটুখানি চিংড়ি মাছ, এটা যদি তরকারিতে না দিই তরকারিটা ভালো লাগবে না। হ্যাঁ বাবা, একবার দিয়েছি আর কিন্তু বলবে না, ঠিক আছে? চলো। এই দেখো মশলাটা আমার এইভাবে বেশ কষানো কষানো হয়ে গেছে। আর একটু কষালে, তেল ছাড়লে তারপর আমি এঁচড় সেদ্ধটা দেবো। আর রান্না করতে আর ভাবছি কি জানো তো, সেই দিনকে ওই যে তোমাদের চড়কের মেলায় গেলাম, সেই কথাটা ভাবছি। মানে অবসর টাইমে না আমার যে সিরিজটা দেখেছি এখনো মনের মধ্যে গেঁথে আছে। আমার রিজু তো বিশেষ করে বারবার করে বলছে মা কিভাবে সম্ভব হলো, এক ফোঁটা রক্ত বেরোলো না, কিছু না। সত্যি কথাই তো, দেখো আমাদের গায়ে রান্না করতে করতে যদি একটু তেল ছিটকে আসে, সেলাই করতে গেলে যদি হাতে ছুট ফুটে যায়, সেফটি পিন ফুটে যায়, আমরা করে উঠি, তাই না? ওইটুকু রক্ত বেরোয়, মানে আমরা কিরকম করতে থাকি। তাহলে আর ওরা মানে দেখলেই তো 8-10টা বড়শি পিঠের মধ্যে ফোটানো, বুকের মধ্যে ফোটানো, গালে ফোটানো, নাকে ফোটানো, এমনকি জিভে ফোটানো, ঠোঁটে ফোটানো, 8-10টা করে। তাহলে কি অস্বাভাবিক, মানে মাঝে মাঝে এখন এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, মানে ভাবতে পারছিলাম না, ওদের দিকে তাকাতে পারছিলাম না। ওরা যখন দর্শকদের সামনে হেসে ঘুরে বেড়াচ্ছিল, মানে পুরো মাঠটা রাউন্ড দিচ্ছিল, মানে যখন চড়ক গাছে তারা ওই বড়শিটা ঝুলে ঘুরবে তার আগে তারা মাঠের মধ্যে চক্কর দিচ্ছিল।
দর্শকদের সামনে হাসতে হাসতে। আমি তো তাকাতেই পারছিলাম না, মাথা ঘুরে যাচ্ছিল, গায়ে কাটা দিচ্ছিল সারা শরীরে। আর রিজু তো চোখ বন্ধ করেছিল। বড় ছেলে অবশ্য ক্যামেরা করছিল, কিন্তু আমি ভাবতেই পারি না এটা মানে বলবো কি ভগবানের অশেষ মহিমা, আশীর্বাদ না থাকলে হয় না। আর তারা যে 1 মাস ধরে এই যে সংযমটা করে না, একেবারে নিষ্ঠার সঙ্গে করতে হয়। কোনো একটু ভুল হয়ে গেলে নানান সমস্যা হয়। তারা সিদ্ধ ভাত খায়, ফল নিষ্ঠার সঙ্গে তারা এই 1 মাস উপবাস করে। আবার বললাম না, অনেকে 1 মাস করে না, অনেকে 7 দিন করে বা 4 দিন করে, কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে করতে হয়। মানে আমি সত্যিই ভাবতে পারি না, আজব লাগে, মানে কি করে যে ওরা করে ভাবতে পারি না। তাই রান্না করছি আর ভাবছি যে কি আজব আজব ঘটনা হয়, ভগবানের মহিমা না থাকলে সম্ভব না, কখনো সম্ভব না। তারপর তারা যখন খুলে হাসি মুখে ঘুরছে, আমি আর আমার ছেলেকে তাদের মাথায় বললাম একটু তোমরা একটু আশীর্বাদ দিয়ে দাও মাথায় হাত দিয়ে। ওরা 2 ছেলেকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল, আর রিজুর সাথে সাথে ওনাদেরকে প্রণাম করলো। তা কিন্তু আমি সন্ন্যাসীদের মুখে এই অভিজ্ঞতার কথা শুনিনি কখনো, মানে মুখ থেকে আমি এই অভিজ্ঞতার কথা শুনতে চাই। যদি সুযোগ হয় অবশ্যই তাদের মুখ থেকে শুনবো, আর অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। দিলাম এর মধ্যে এঁচোড়টা দিয়ে কষাবো, আর চিংড়ি মাছও দিয়ে দিলাম। রিজু কিন্তু আমার দ্বিতীয়বারও এসছিল, সেই অপুর সংসারের মতো, বুঝেছো, অপুর চরিত্রের মতো অপু হয়ে এসছিল। রিজু অপু হয়ে আমার কাছে এসেছিল, মা চিংড়ি মাছ দাও, দ্বিতীয়বার। সেটা আমি আর ভিডিওতে দেখাইনি, লজ্জা পাবে বলে। আর ওই যে বলছিলাম, ওরা কি শুধু বসিতে এমনি চড়ক গাছে ঘোরে গো, সেই ঢাক ঢোল নিয়ে ঘুরছে, ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরছে। মারা আশীর্বাদ পাওয়ার জন্য বাচ্চা করে তুলে দিচ্ছে তাদের কাছে। এ এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত ফিলিংস। কাছের উপর দিয়ে ঘোরে না, কাছের উপর মানে শুয়ে গড়াগড়ি দেয়, বাবলা কাটে গড়াগড়ি দেয়, আগুনে ঝাঁপ দেয়। সে কত রকম মানে জীবনকে বাজি রেখে তারা এইসব খেলাগুলো দেখায়। মানে আবারও বলছি, ভগবানের আশীর্বাদ মহিমা না থাকলে হয় না। আর তারাও নিষ্ঠার সঙ্গে ভগবানকে বিশ্বাস করে, নিষ্ঠার সঙ্গে উপবাস করে। 2 দিক থেকে একেবারে মিল হয়ে তবেই এইগুলো করা সম্ভব হয়, তাই না? ঠাকুরের উপর আবার বিশ্বাস রাখতে হয়। এটা কষানো হয়ে গেলে সামান্য একটু জল দেবো, আর একটু ঘি দিয়ে দেবো লাস্টে। একটুখানি জলটা টানলে তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, কারণ জলটা না মারলে না ভালো লাগবে না, মাখা মাখা ব্যাপারটা আসবে না। আজকে কিন্তু এর মধ্যে ভেজাল দেবো না, আটা দেবো না কিন্তু এর মধ্যে। আর এই দেখো, এই ফাঁকে আমি কী করে নিলাম, ফ্রিজ থেকে জল নিয়ে একটু লেবুর শরবত করে নিলাম, জানো তো। লেবুর শরবতে এর মধ্যে আখের গুড় দিয়েছি আর একটুখানি বিট নুন দিয়েছি, ব্যাস। মানে অমৃতের মতো খেতে লাগবে। এই গরমে এই যে ভেবে চান করে গেছে না, এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে না একেবারে অমৃত মনে হবে। আর তার এই গরমে মানে সুস্থভাবে বাঁচতে গেলে কী করতে হবে, লেবু ফল খেতে হবে, যে কোনো ফল, যা ফল পাবে হাতের কাছে। আমি বেশি দামি ফলের কথা বলছি না, যে ফল পাবে সব ফলেই উপকার আছে। তাহলে যে পারবে একটুখানি ফল খাওয়ার চেষ্টা করবে, আর বেশি করে জল অবশ্যই খাবে। আর এই যে আমার মতো শরবত, বেলের শরবত, পাতিলেবুর শরবত, এই যে পাতিলেবুর শরবত, আর হালকা পাতলা রান্না বান্না খেতে হবে, তাই না? যদিও আমার এঁচোড়টা আজকে হালকা পাতলা হয়নি, একটু মশলা টশলা দিয়ে মাখা মাখা করেছি, আর কলের ডাল আলু সিদ্ধ। হ্যাঁ, এইরকম খেলে পরে শরীরটাও ভালো থাকবে, পেটটাও ভালো থাকবে তার সাথে সাথে, তাই তো? তাহলে করে নিই এটা রান্না, এরপর অনেক কাজ আছে টুকটাক। ব্যাস, এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো, একদম মাখা মাখা হয়ে গেছে, বুঝছো? ব্যাস, হয়ে গেল রান্না বান্না শেষ। আমার বটির কি দশা হয়েছে, দুর্দশা, দশা না দুর্দশা। এর জন্য আমি কী করবো, এটাকে গরম করবো, ভালো করে গরম করে এনাকে, তারপরে এই আঠাগুলো আমি ছাড়াবো, নইলে হবে না, এই আটাগুলো গলে যাবে। আর রিজুর বাবাকে আমি বলছি, রিজুর বাবা বাড়িতে এসে আমি বলছি তুমি এবার থেকে চিংড়ি মাছ, বিশেষ করে চিংড়ি মাছ আনার সময় একটু বেশি করে ধরে আনবা, কারণ ওই যে অপু সংসারের মতো আমার 2 অপু, 1 অপু না 2 অপু হাত বাড়িয়ে থাকে, মা একটু চিংড়ি মাছ দাও। আমারও অপুর সংসার হয়েছে, চিংড়ি মাছের গন্ধ পেলেই, ভাজার গন্ধ পেলেই চলে আসবে ছোটো ছেলে, তারপর বড় ছেলে লাইন দেবে ভাত পাততে যে মা চিংড়ি মাছ দাও। রাগও হয়, আবার না দিয়েও পারি না, বাচ্চা মানুষ তো, ওই জন্য। এটা হয়ে গেল, এই দেখো আটা ক্লিয়ার হয়ে গেল, দেখলে তো বটিটা কি আঠা হয়েছিল, তাই গ্যাসের ওপর একটু ধরলাম, ব্যাস চলে গেল, আঠা ভ্যানিশ হয়ে গেল। এঁচোড়ের আঠা বলে না, সেই পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। এ দেখো কিন্তু চলে গেছে, পিরিতার নেই এর সঙ্গে, একদম ছেড়ে ছুড়ে সম্পর্ক ছেড়ে চলে গেছে বটির থেকে আঠা, দেখছো তো। ধুয়ে এবার রেস্টে বসেছি, রেস্টে বসে এই যে সেই পানীয়টা খাচ্ছি, অমৃত লেবুর শরবত, একেবারে
অমৃতর মতো লাগছে। কোকো, তারপর কি কোকো কলা, থামস আপ, ফেল, এই লেবু শরবতের উপরে কিচ্ছু হয় না, জাস্ট হয় না। রিজুর উপর খেলো, এবার আমি খাচ্ছি। আমি একটু আয়েস করে করে খাবো, পাখার তলায় বসে আয়েস করে করে খাবো, ঢকঢক করে খাবো না। তবে কি বলো তো, ঢকঢক করে খেলেই মনে হয় বেশি ভালো হবে। পাইপ দিয়ে যখন জলটা নামবে না, মনে হবে ঠান্ডা হতে হতে নামছে, শরীরটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। রিজু হাসছে, ক্যামেরা ধরে যাচ্ছে। চায়ের মতো চুমুক দিয়ে খেলে টেস্ট পাবো না, ঢকঢক করে খেয়ে নিই। যখন নামবে না, গলা দিয়ে পেটে যাবে না, পাকস্থলীতে, পেটটা একেবারে এসি হয়ে যাবে, এসি। দারুণ দারুণ টেস্ট, তোমরা খেয়ে দেখো। আমি খাচ্ছি, তোমাদের হয়তো অনেকেই ভাবছিস এই গরমে যদি পেতাম লেবু শরবত, তোমরা আসলে আমি করে খাওয়াবো। লেবু শরবত প্রাণ খুলে পেলাম, মানে খুঁজে পেলাম, ফিরে পেলাম প্রাণ। অমৃত, মানে তুলনাই হয় না। আমাকে থামস আপ আর এই যদি লেবু শরবত দেয়, তাহলে পরে আমি এই লেবু শরবতই বেছে নেবো। থামস আপ ঘুরে সরিয়ে রাখবো। এখন একটু বসে হাওয়া খেয়ে নিই, তারপর চানে যাবো। 11:15 বাজে, 12টা। তারপর পুজো, তারপর খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার সময় আবার পুজোর বাসনগুলো নিয়ে জল ভরছি। এখানে একদম এক ফোঁটা দাঁড়াতে পারছি না, আর পায়ে জল লেগে আছে, পুরো ছ্যাঁকা খাওয়ার জোগাড়। যদি কারো মৃত্যুদণ্ড আদেশ হয় না, মানে তাকে যদি 8 ঘন্টায় রোদের মধ্যে হাত পা বেঁধে রাখা যায়, সেই পানিশমেন্টে মৃত্যুদণ্ডের থেকে অধিক হয়ে যাবে। মানে 8 ঘন্টায় শেষ, মৃত্যুদণ্ড দিতে লাগবে না। এই রোদে তাকে হাত পা বেঁধে, যদি গুরুতর মানে কী করে, অন্যায় করে, তাকে রোদে হাত পা বেঁধে ফেলে রাখো জাস্ট 8 ঘন্টা, সে পুরো কাজ শেষ হয়ে যাবে। আমার পা পুরো পুড়ে ঝলসে যাচ্ছে, জানো তো। আর এই চান করে উঠেই তারপর পুজোর বাসন মেজে ঠাকুর ঘরে ঢুকি, ঘরটার মুছে, ঠাকুর ঘর তারপরে মুছি। চান না করে না আমার ঠাকুর ঘরে ঢুকতে, ফেরে খেতে বসে গেছি। রিজুকে ভাতটা আমি চটকে দিচ্ছি, ও নিজের হাতে একা একাই খাবে। রিজু একা একা খেয়ে নেবে সুন্দর করে, রিজু তো খেতে পারে, জানো। রিজু কিন্তু খুব গুড বয়, দুজনাই গুড বয়, দাদাও গুড বয়, রিজুও গুড বয়। রিজুকে এখন সরি ফেভারিট খাবার আগে দিয়ে দিয়েছি, কলার ডাল রিজুর ফেভারিট। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রিজুর ফেভারিট খাবার আগে দিয়ে দিয়েছি। রিজু বলছে আগে এঁচড় দিয়ে খাবে, কিন্তু আমি আগে ডাল দিয়ে দিয়েছি। আগে এঁচড় দিয়ে খাবে তো? হ্যাঁ, আগেও এঁচড় দিয়ে খাবে, কারণ কলার ডাল ওর বিশাল বিশাল ফেভারিট, মানে মাংস ফেলে কলার ডাল খাবে। সেই জন্য আগেও এঁচড় দিয়ে খাক, তারপর ও কলার ডাল দিয়ে খাবে। আর আমি এখন বড় ছেলে দেখি, বড় ছেলে একা হাতে খেলে একাই খাবে, আর যদি বলে খাইয়ে দাও তাহলে খাইয়ে দেবো। আর জানো তো, তখন ওই যে বললাম অমৃতটা পান করলাম, ওই ড্রিঙ্কসটা, মানে রিজুর বাবা আমার এসে বকাবকি দিচ্ছে। তুমি দেখেছি আমি ঠকঠক করে খাচ্ছি, জানো তো, আড়ালে দাঁড়িয়েছিল। বলছে তোমার ক্যামেরা আমি শুধু দেখছি, আর তুমি বলছো যে ঢকঢক করে খেয়ে নিলে, কিন্তু সত্যি আমি আমার শরীরে রিলিফ পাওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য ঢকঢক করে খেলাম। মানে যেমন হয় না শীতকালে গরম জলটা আমরা ঢকঢক করে খেয়ে নিই, মানে শরীরটা গরম হবে বলে, আবার অবস্থিত গরমকালে এই ঠান্ডা জলটা ঢকঢক করে খেয়ে নিলাম পানীয়টা, কিন্তু এটা একেবারেই শরীরের পক্ষে ঠিক না। সত্যি কথাই নীল বাবা বলছে, বলে যখন গরম জিনিস, যেমন চা, ধরো বেশি গরম খাওয়া উচিত না, নার্ভের উপর চাপ আসে এগুলো, জানো তো। আর সেই জন্য বলছে চা তো একদম বিশেষ গরম করে খাওয়া উচিত না, মানে গরম গরম খাওয়া উচিত না, ঠান্ডা করে ফু দিয়ে আস্তে আস্তে খাওয়া উচিত। এরকম ঠান্ডা জিনিসও তাই, একদম ঢকঢক করে গেলে শরীর নিতে পারে না। সেই জন্য আমি আমার শরীরকে আরাম পাওয়ার জন্য, রিলিফ পাওয়ার জন্য, মানে আমি সেই জন্য মানে ঢকঢক করে খেয়েছি। কিন্তু আসল নিয়ম হচ্ছে আস্তে আস্তে খাওয়া। কিন্তু ওই যে বললাম না, এত কাজ করে এসেছি, চরম গরম লেগে গেছে, তখন মনে হচ্ছে কি ঠান্ডা জল হাতের কাছে পেয়েছি, শরবত, মানে ঢকঢক করে বসে খায়, খুব ভালো লাগছিল, জানো তো। শরীরটা পুরো একেবারে কুল হয়ে গেল, বললাম না, একদম মানে পাকস্থলী পুরো এসি হয়ে গেল, ফুটছিল পাকস্থলী। কিন্তু আস্তে আস্তে খেতে, তাই না বাবা? রিজুর উপর কিন্তু আস্তে আস্তেই খেয়েছে, ওরা আস্তে আস্তে খেয়েছে। আমি বললাম না, আমার আর সহ্য হচ্ছিল না, মনে হচ্ছে কখন ঠান্ডা জল শরবতটা খাবো, বিশাল লোভ লাগছিল। তাই জন্য তোমরা কিন্তু আস্তে আস্তেই খাবে, যে কোনো গরম জিনিস, ঠান্ডা জিনিস সবসময় আস্তে আস্তে খাবে। আর রিজু আমাকে বলছে, মা আমাকে খাইয়ে দাও, খাইয়ে দিতে পারলেই ভালো হবে। তাহলে আমি ওকে খাইয়ে দিতে থাকি। আর এদিকে যেতে যেতে আবারও বলি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর শরীরের যত্ন নেবে। এই গরম পড়েছে, চরম গরম পড়েছে, তাহলে সবসময় জল খাবে, বেশি করে জল, শরবত এগুলো খেতে হবে কিন্তু। আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে পরে, সকল বন্ধুদের বলছি। তাহলে পরে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা, টাটা দিয়ে দাও সবাইকে, টাটা। পরের ব্লগে দেখা হবে আবার তোমাদের সাথে।